অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। নমস্কার, শুভ সন্ধ্যা। কলাবিহারের পক্ষ থেকে উপস্থিত দর্শকদের স্বাগত। এটা কলাবিহারের 21তম বার্ষিক অনুষ্ঠান। 21টা বছর পায়ে পায়ে পথ চলা। 21 বছর কিন্তু যৌবনের বছর, কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণের বছর। অর্থাৎ কলাবিহারের শরীরে শরীরে এখন যৌবনের তরঙ্গ। আসুন আমরা সবাই মিলে এই যৌবনের গান গাই, কলাবিহারের গান গাই। কারণ কলাবিহার প্রতিবারই কিন্তু ব্যতিক্রমী অনুষ্ঠান করে, এবং ব্যতিক্রম অনুষ্ঠান করতেই কিন্তু কলাবিহার প্রতিবারই ব্যস্ত। তার কারণ ব্যতিক্রমী অনুষ্ঠানের মধ্যে কলাবিহার নিজেকে খুঁজে পায়। আমার মনে হয় আপনারাও আপনাদেরকে খুঁজে পান, কারণ ব্যতিক্রম অনুষ্ঠানটা খুব দরকার হয়ে পড়েছে। আমরা আমাদের অনুষ্ঠানটিকে দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে একটি ব্যতিক্রমী বৈঠক সঙ্গীত অনুষ্ঠান, বৈঠকে সঙ্গীত, কণ্ঠসঙ্গীত, গান, এবং দ্বিতীয় পর্বে নৃত্যগীতি কোলাজ, আকাশ জুড়ে স্বপ্ন মায়া। আমরা প্রথম পর্বের অনুষ্ঠানে চলে যাব। আসলে সঙ্গীতটা তো একটা মহাসমুদ্রের মতো। সেই মহাসমুদ্রের বিচরণ করতে করতে তার অনেক সৌন্দর্যের ধারা, ধারা উপধারা, বিভিন্ন সৌন্দর্য নিয়ে এই বিশাল সঙ্গীত। এই পৃথক সৌন্দর্যকে আমরা আবিষ্কার করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে। আর যারা আবিষ্কার করবেন, এই বিশিষ্ট গুণী মানুষরা ঠিক এইখানে বসে রয়েছেন। কলাবিহার গর্বিত যে এই ধরনের গুণী মানুষরা আমাদের সঙ্গে এসেছেন, আজ আপনাদের সামনে আছেন। তার আগে এই বিশিষ্ট গুণী মানুষদের আমরা বরণ করে নেব। সঙ্গীতে বা ভাবনায় বা পরিবেশনায় এই অনুষ্ঠানটা রয়েছেন আচার্য সঞ্জয় চক্রবর্তী। আমি খনা মুখার্জিকে অনুরোধ করছি আমাদের স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে আচার্য সঞ্জয় চক্রবর্তীকে বরণ করে নিতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদুষী রেশমী চক্রবর্তী। আমি ওনাকে অনুরোধ করছি। তবলায় আছেন শুভাশিস ভট্টাচার্য। আমি অনুরোধ করছি আমাদের স্মারক এবং পুষ্পস্তবক দিয়ে শুভাশিস ভট্টাচার্যকে বরণ করে দিতে। হারমোনিয়ামে আছেন সৌমেন পোদ্দার। সৌমেন পোদ্দারকে আমি পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে বরণ করে নিতে বলছি। গিটারে রয়েছেন অঙ্কন। অঙ্কনকে বরণ করে নিচ্ছে শ্রীমতী খনা মুখার্জি, কলাবিহারের অন্যতম সদস্যা, এবং পারকাশনে সঞ্জীবন আচার্য। সেই সঙ্গে সমস্ত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন সেই বিশাখা মুখোপাধ্যায়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন খনা মুখার্জি। আচার্য সঞ্জয় চক্রবর্তী সম্বন্ধে বলতে গেলে আসলে এত কথা বলতে হবে, বোধহয় আপনাদের গানের অনুষ্ঠানটা শোনা হবে না। এত একজন গুণী মানুষ আমাদের মধ্যে এসছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ওনার অবাধ বিচরণ। ওনার যে ছাত্র আছেন দেশে বিদেশে, তারা প্রত্যেকেই গুণী এবং লব্ধ প্রতিষ্ঠ ব্যক্তি। উচ্চাঙ্গ সঙ্গীতে ওনার মূলত বিচরণ, কিন্তু উনি আধুনিক গান থেকে সব ধরনের গানেই বোধহয় ওনার অবাধ বিচরণ। গানের এরকম একজন শিল্পী, সঙ্গীতের শিল্পী যে আমাদের মধ্যে উপস্থিত হতে পেরেছেন, এটাই বোধহয় আমাদের সবচেয়ে বড় পাওনা। আচার্য সঞ্জয় চক্রবর্তী সম্বন্ধে আর বেশি কিছু বলবো না। সেটা বোধহয় ওনার কণ্ঠসঙ্গীত শুনলে বুঝতে পারবেন যে উনি কত বড় মাপের শিল্পী, কত বড় মাপের আন্তর্জাতিক শিল্পী। এবং সেই সঙ্গে এইটুকু বলে রাখি, উনি কিন্তু একজন গান রচয়িতা।
উনি গান রচনা করেন, বিভিন্ন আধুনিক গানে সুর দেন, সেই সঙ্গে উচ্চাঙ্গ সঙ্গীত, যা নিয়ে বোধহয় আমাদের পৃথিবীতে গর্ব করার মতো বিষয়, সে উচ্চাঙ্গ সঙ্গীতও সমানভাবে উনি পারদর্শী। আমাদের সঙ্গে আছেন বিদুষী রেশমী চক্রবর্তী। রেশমী চক্রবর্তী জি বাংলায় যে সারেগামা হয় 2007-08 উনি কিন্তু ছিলেন চিফ গ্রুমার, অর্থাৎ যে গানগুলো হয় তার গ্রুম করেন যিনি, তিনি বিদুষী রেশমী চক্রবর্তী। HMV থেকে ওনার অ্যালবাম বেরিয়েছে কোলাজ নচিকেতার সঙ্গে 2006। 2009 থেকে ক্রমান্বয়ে HMV থেকে ওনার অ্যালবাম বেরিয়ে যাচ্ছে বিদুষী রেশমী চক্রবর্তীর। আমরা গর্বিত এইরকম একজন গুণী শিল্পীকে কাছে পেয়ে। তবলায় আছেন শুভাশিস ভট্টাচার্য, আন্তর্জাতিক মানের উনি তবলিয়া। ওনাকে পেয়ে কলাবিহার গর্বিত। এবং আপনারা জানেন কিনা জানি না, যারা একটু সঙ্গীত জগতের খোঁজ খবর রাখেন তারা জানেন যে কলকাতা থেকে কিন্তু গ্র্যামি নমিনেটেড শিল্পী শুভাশিস ভট্টাচার্য। কলকাতা থেকে গ্র্যামি মানে আন্তর্জাতিক মানের। উনি দেশ বিদেশে বহু বহু বিখ্যাত শিল্পীর সঙ্গে উনি তবলায় সঙ্গত করেন। হারমোনিয়ামে আছেন সৌমেন পোদ্দার, ইনিও একজন আন্তর্জাতিক মানের হারমোনিয়াম বাদক। হারমোনিয়ামের প্রতিটি শব্দ বোধহয় ওনার ওই হাতে স্পর্শে কথা বলে। উনি অজয় চক্রবর্তী থেকে কৌশিকী চক্রবর্তী প্রত্যেকের সাথে উনি হারমোনিয়াম সঙ্গত করেন। পারকাশনে আছেন আমাদের সবচেয়ে প্রিয়, যারা সঙ্গীত জগতে মানে বিচরণ করেন, সঞ্জীবন আচার্য। সবাই ওনাকে চেনেন যে পারকাশন কত দক্ষভাবে, সঙ্গীতের মধ্যে বিশিষ্ট অঙ্গ হচ্ছে পারকাশন। সেই সঙ্গে আছেন গিটারে অঙ্কন। গিটার কিন্তু এই প্রজন্মের একজন বিখ্যাত শিল্পী এবং সবচেয়ে প্রতিশ্রুতিময় শিল্পী, কিন্তু আজও গিটার হাতে। এটাই বোধহয় কলাবিহারের সবচেয়ে যে ব্যতিক্রমী যে কলাবিহার অনুষ্ঠান করে, এটা হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আর সঞ্চালনায় আছেন মানে বিশিষ্টা এবং সবার বোধহয় খুব পরিচিত যে বিশাখা মুখোপাধ্যায়, এবং ওনার দায়িত্বটা খুব কঠিন। সঙ্গীত এবং কথার মধ্যে সেতুবন্ধ কিন্তু ওনাকেই তৈরি করতে হয়, সেই সেতুবন্ধটা উনি আজকে তৈরি করবেন। আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে, তার আগে একটা অনুরোধ যে এই মুহূর্তে তো আমরা সবাই খুব ছুটি, আমরা সবাই খুব ব্যস্ত, আর আমাদের হাতের কাছে না একটা খুব যন্ত্র আছে, খুব মারাত্মক ধরনের যন্ত্র। আমার মনে হয় সেটা স্টেন গানের থেকেও খুব ভয়ঙ্কর। যখন বেজে ওঠে না, তখন যারা মঞ্চে অভিনয় করেন, যারা গান করেন, তাদের ভয়ঙ্কর অসুবিধা হয়। যদি দয়া করে আপনারা আপনাদের মোবাইলের সুইচগুলো বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু আমরা খুব খুব কৃতজ্ঞ থাকবো। আরেকটা ব্যাপার, সঙ্গে যারা বাচ্চাদের নিয়ে এসছেন একটু সামলে রাখবেন। এটা একটা ব্যতিক্রমী সঙ্গীত অনুষ্ঠান, এটা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার অনুষ্ঠান। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা বাচ্চাদের সামলে রাখবেন, আর খাবার নিয়ে কেউ প্রবেশ করবেন না, অন্তত সঙ্গীত শুনতে শুনতে খাবেন না। এবং এই সঙ্গে আরেকটি অনুরোধ আছে, আপনারা জানেন যে সাম্প্রতিককালে উত্তরাখণ্ডের এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেছে। আমরা যাকে বলি দেবভূমি, সেই দেবভূমি রাক্ষস ভূমিতে পরিণত হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ে হাজার হাজার মানুষ গৃহ ছাড়া, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন। আমাদেরই অসংখ্য আত্মীয় স্বজন নিখোঁজ। তাদের যে সমস্ত মানুষ নিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তাদের জন্য আমরা একটা ওয়েলফেয়ার ফান্ড ওপেন করেছি, কলাবিহার ওয়েলফেয়ার ফান্ড। যারা সাহায্য করতে চান তারা সেই ওয়েলফেয়ার ফান্ডে চেক দিয়ে সাহায্য করতে পারেন। আমরা দুর্গতদের কাছে সেই টাকা পৌঁছে দেব, কারণ এই মুহূর্তে সত্যি কিন্তু খুব ভয়ঙ্কর দরকার। আপনার প্রতিনিয়ত কাগজে পড়ছেন, বিভিন্ন টেলিভিশনে দেখছেন, এবং এই মুহূর্তে আপনারা জানেন কিনা জানি না, আজকেও কিন্তু রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে উত্তরাখণ্ডে। তার কারণ ভয়ঙ্কর আরেকটি বিপর্যয় নেমে আসছে। সুতরাং উত্তরাখণ্ড কী অবস্থায় থাকবে কেউ জানে না। যদি আপনারা সাহায্য করেন কিন্তু তারা উপকৃত হবে। শুরু করছি আজকের অনুষ্ঠান, ব্যতিক্রমী সঙ্গীত অনুষ্ঠান। ধন্যবাদ। ধন্যবাদ শেখর বাবু। গত বছরও আমি এসেছিলাম এই অনুষ্ঠানে। দীপঙ্কর ঘোষকে আমি আমার অন্তরের ভালোবাসাটা জানাই, ও আমার বন্ধু। দীর্ঘ 21 বছর ধরে এরকম কলাবিহারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর আপনারা যারা তার সঙ্গে রয়েছেন সকলের জন্য আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখছেন একেবারে সামনে সঙ্গীত, কণ্ঠসঙ্গীত ও গান, 3 পৃথক সৌন্দর্য। আমি যেদিন প্রথম শুনলাম আমারও মনে হয়েছিল যে আমরা 3টেকে আলাদা করবো কি করে। এই যে আপনারা যারা ওখানে বসে আর আমি,
আমি তো মোটেও আলাদা করতে পারবো না, কেননা আমরা তো নিয়মিত সঙ্গীতের আসরে যাই না, সম্মেলনে যাই না। তবে হ্যাঁ, আমাদের ঘরে আছে টিভি এবং ইন্টারনেট। এই গ্লোবালাইজেশনের যুগে আমরা কিন্তু নানা রকম খিচুড়ি, উদ্ভট, জাগতিক, মহাজাগতিক সঙ্গীত সব কিছুই চোখের সামনে হঠাৎ হঠাৎ পেয়ে যাই। কিন্তু আপনার তো সংস্কৃতির একটা খিদে আছে, সেটা আমাদের মাঝে মাঝে পেয়ে বসে। তাই বেছে বেছে খাওয়াটা বোধহয় ভালো, বলুন। সেই জন্য আমরা বাছবো কি করে। আর আজকে অদ্ভুত এই ভাবনাটা যার মাথায় এসেছে, সেই বাছাই নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আমার ভীষণ ভালো লাগছে আপনাদের বলতে যে খ্যাতনামা সঙ্গীত শিল্পী এবং গবেষক আচার্য সঞ্জয় চক্রবর্তী, যার মাথায় এই ভাবনাটা এসেছে, তার জন্য আমি বলবো যে আমাদের সকলের মস্তক বোধহয় তার দিকে অবনত হওয়া দরকার। আমরা অনুষ্ঠানের পরে এর বিচার করবো যে কীভাবে আমরা এগোবো। আমরা পেয়েছি শুভাশিস ভট্টাচার্যকে, আপনারা শুনেছেন, প্রত্যেকের পরিচয় আমরা পেয়েছি, কিন্তু বিশেষ করে তবলায় যিনি রয়েছেন তিনি আমার পূর্ব পরিচিত। অত্যন্ত মানে তার হাতে যে কি বল ওঠে। আর আচার্য সঞ্জয় চক্রবর্তীর তো তুলনাই নেই, বিদুষী রেশমি চক্রবর্তী রয়েছেন। এরা সবাই এই বাছাইটা করবেন। আমরা এখানে প্রশ্ন করব, কেমন আপনাদের পক্ষ থেকে আমি প্রশ্ন করব আচার্য সঞ্জয় চক্রবর্তীকে। আমরা জানবো যে হঠাৎ করে সঙ্গীত, কণ্ঠসঙ্গীত ও গান, এই তিন পৃথক সৌন্দর্য যেভাবে লেখা হলো কেন। আমি প্রথমেই আমাদের বন্ধু আচার্য সঞ্জয় চক্রবর্তী, তাকে জিজ্ঞেস করে জানতে চাইব যে কণ্ঠসঙ্গীত আর গান দুটোই তো কণ্ঠ থেকে বেরোচ্ছে, তার সুর রয়েছে, তাল রয়েছে, লয় রয়েছে, তাহলে এই দুটোকে আলাদা ফর্মে কিভাবে ফেলবো আমরা। আমার প্রথম প্রশ্ন আপনাদেরই পক্ষ থেকে আচার্য সঞ্জয় চক্রবর্তীর কাছে। সঞ্জয়, এটাই জানতে চাইছি যে গান আর কণ্ঠসঙ্গীত এটাকে কেমন করে তুমি আলাদা করবে, তুমি আমাদের বোঝাও কথায় এবং গানে অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমি একবার ধন্যবাদ জানাই আমার নিজের দিক থেকে যে এমনি অনেক অনুষ্ঠান হয় বসে, যেরকম কনভেনশনাল অনুষ্ঠানগুলো হয়, উপরে কেউ একজন একটু থাকবেন, ভলান্টিয়ারদেরকেও বাচ্চাদের একটুখানি ক্যাডবেরি চকলেট কিছু দিয়ে একটু চুপ রাখানোর জন্য। তো এরকম হয়, কিন্তু এরকমভাবে ভেবে এরকম একটা অনুষ্ঠান করার চিন্তা করা এবং সেটাকে ঠিক মতো ক্যারি করা, এটার জন্য আমিও, তুই যেমন ধন্যবাদ দিলে, এটাও আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এরকম একটা আমার ভাবনাকে সমর্থন করবার জন্য প্রস্তুত হয়েছেন, যারা বাজাবার জন্য, গাইবার জন্য প্রস্তুত হয়েছেন, যারা শুনবার জন্য প্রস্তুত হয়েছেন। প্রত্যেক হ্যাঁ, বেশি কথা কম কথায় বলে আমি গিয়ে বোঝাবার চেষ্টা করছি, বা আমি নিজেই সে আনন্দটা নিয়ে আনন্দটাকে ডিস্ট্রিবিউট করতে চাইছি। একটা ওয়ান লাইনার, টু লাইনার বলবো যে গানের একদম বটম লাইনে, গানের একদম নিচে রয়েছে কবিতা। কবিতা মানে সাহিত্যের ভাষা। তুমি কেমন করে গান করো হে গুণী, এই গানটা যখন আমরা গাই বা শুনি, গান তো শ্রোতার বস্তু, 5 জন গায় 5000 জন শোনে, তাহলে এরকম ভোটের দেশে গান কার বললে বলতে হবে শ্রোতা, কারণ শোনার লোক অনেক বেশি, গান শ্রোতা। তো সেই জন্য যারা শোনেন তারা যদি আমরা বলি তুমি কেমন করে গান করো হে গুণী, তখন এটা শুনে তার এই কথা মোটেই মনে পড়ে না যে আজকে পটলের দর কত। আর যেহেতু কথ্য ভাষাটা আমরা ছোটবেলা থেকে শিখে উঠি, কোনো কিছু আমাদের কথ্য ভাষাটা সবার আগে মাথায় রেজিস্টার্ড হয়, কথা বলার ভাষাটা, সেটা সুরে বললে বা সুরে না বললে। আর কণ্ঠসঙ্গীতে সুরের ভাষার প্রাধান্য, সুরের নিজস্ব ভাষা আছে, সঙ্গীতের নিজস্ব ভাষা আছে, সুরের ভাষা, লয়ের ভাষা, ছন্দের ভাষা, তালের ভাষা। কণ্ঠসঙ্গীতে একটা বন্দিশ থাকে, সেইটা মূলত ব্যবহার হয় বিভিন্ন ভাওয়েলে, আমাদের গলা বিভিন্ন রকম ইন্টোনেশন দেয় ওই ভাওয়েলগুলোকে পাওয়ার জন্য। কারণ বন্দেশের লয় যেখানে গিয়ে দাঁড়ায় সেখানে আর সাহিত্যের শব্দ আর কথা বলার লয় আর থাকে না, অনেক লয় কমে যায়। যার জন্য আমি এই কথাগুলো বলে আমি এখন গাইছি, বুঝে নিতে পারবেন। তো তখন আর কথাগুলোর আর কোনো মানে থাকে না, কথা থেকেও কথা নেই, তাহলে কথা আছে কেন? এমনি যখন তারানা গাওয়া হয় বা শুধু রমতম আলাপ হয় তখন তো সাহিত্য থাকেই না। আর যদি একটা বন্দিশও গাওয়া হয়, তাতে বিলম্বিত লয় বা দ্রুত লয়, এত লয়ে চলে যাওয়া হয়
যে সেখানে গিয়ে ওই কথার লয়, সাহিত্যের লয়টা আর থাকে না। সাহিত্যের নিজস্ব লয় আছে। যারা সাহিত্য নির্ভর শিল্পী, বাচিক শিল্পী, মূলত এই বিশাখাদিরা খুব ভালো জানবেন এটা, যে সাহিত্যের নিজস্ব লয় আছে, প্রত্যেকটা ভাষার লয় আছে। তো সেই লয়গুলোর সাথে সঙ্গীতের লয় মিল নেই, যার ফলে কণ্ঠসঙ্গীত যদিও কণ্ঠ দিয়ে হয়, কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে সেটা সাহিত্য প্রধান নয়। গান কবিতা নির্ভর, সাহিত্য প্রধান। পাশাপাশি দুটো করা যাক, একটু কণ্ঠসঙ্গীত, সন্ধ্যেবেলা একটু শুদ্ধ কল্যাণ দিয়ে শুরু করি, সেখানে কণ্ঠসঙ্গীত, তারপরে ওই শুদ্ধ কল্যাণের সুরেই যখন গান হয়ে যাচ্ছে, তখন দেখবেন একটা গান যখন গাওয়া হবে আবার, তখন দেখবেন কেমন করে গানের কথাগুলো আগে চলে আসছে, সবার আগে কথাগুলো সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। স্বাভাবিক, কথা তো আমরা আগে বুঝি না। তুমি কেমন আছো, তুমি কেমন করে গাও গো, কি সুন্দর গাও তো, কেমন করে গাও, সেটাই হয়তো একটু ভালো করে আমরা বললাম, কেমন করে গান করো হে গুণী, বললাম, সেটাই হয়তো বললাম। কিন্তু কেমন করে গান করো হে গুণী, তার মানে এই নয় যে আজকে কি হচ্ছে রাস্তায় কটা লোক, তখন কিন্তু মাথার মধ্যে ঘুরছে কেমন করে গান করো হে গুণী, এটাই কিন্তু ঘুরছে, আর কিছু ঘুরছে না। যখন আমি গাইছি কেমন করে গান করো হে গুণী, কিন্তু সঙ্গীতের ভাষার সময় দেখা যাবে যে সঙ্গীত একটা নিজস্ব ভাষা, সেটা অব্যক্ত আবার ব্যক্ত। আপনারা নিজেদের মতো করে সাহিত্য রচনা করে নিতে পারেন। প্রত্যেকে নিজের গল্প আছে মনের মধ্যে, নিজের নিজের কবিতা আছে, নিজের নিজের গান আছে, সেগুলো সঙ্গীতের সময় আপনারা গাইতে পারেন। গলা দিয়ে নয়, একজন গাবে খুলিয়া গলা, আটজন গাবে মনে মনে। কণ্ঠ সঙ্গীতের সাথে মনের গানের কথা। আর বক বক না করে একটু গান গিয়ে শুনে বোঝানোর চেষ্টা।
रा बाजो सरि ग म प म रे ग रे स रे बाजो पा प म प म रे ग रे रे स रे ग बाजो